সেই সব অঙ্কগুলো কিন্তু আমি একদম পুরোপুরি হাতে লিখে তোমাদের কিন্তু সলভ করাচ্ছি। তো ক্লাসগুলো কিন্তু খুব ভাইটাল ক্লাস, এরকম নয় যে যেখান থেকে একটা বই নিয়ে হয়তো তোমাদের করিয়ে দিলাম। তো আশা করছি তোমরা কিন্তু সেই ক্লাসগুলো বাড়িতে দেখবে এবং এই ক্লাসগুলো থেকেই তোমরা কিন্তু আগামী আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু উপকৃত হবে। তো আজকে আমরা নেক্সট পার্ট থেকে শুরু করব। তো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর, তো জানি না কতক্ষণ ক্লাসটা করাতে পারবো কি না। তো চেষ্টা করছি যতটা আমি আমাদের যতটা ভাবে ইন্টারনেট আছে আমরা চেষ্টা করব ততটা পরিমাণ তোমাদেরকে ক্লাসটা দেওয়ার। ওকে, চলো প্রথম প্রশ্ন। 12টি বস্তু 60 টাকায় বিক্রয় করলে কোনো ব্যক্তির 25% ক্ষতি হয়। অর্থাৎ 12টা বস্তু আছে, সেই 12টা বস্তু 60 টাকাতে বিক্রি করছে একজন কোনো ব্যক্তি। সেই ব্যক্তি বিক্রি করার সাথে সাথে তার 25% ক্ষতি হচ্ছে, মানে 100 টাকার থেকে 25% বিয়োগ, অর্থাৎ 75, মানে 75 টাকা। তাহলে 100 টাকায় কতগুলি বস্তু বিক্রয় করলে ওই ব্যক্তির 25% লাভ হবে? তাহলে দেখা যাক, 60 টাকায় বিক্রি করলে তার যদি 25% ক্ষতি হয়, তাহলে সে যদি 60 টাকার পরিবর্তে যদি 100 টাকায় সেই 12টা বস্তু যদি বিক্রয় করে, তাহলে ওই ব্যক্তির 25% লাভ হবে। তাহলে আমাদেরকে চেয়েছে যে কতগুলি বস্তু, 100 টাকায় তো আর 12টা বস্তু সে বিক্রি করতে পারবে না, তাহলে কতগুলো বস্তু কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তো এরকম ধরনের অঙ্ক আমরা কীভাবে করব? তাহলে দেখো, মনে করি এই কতগুলি বস্তুর পরিবর্তে ধরে নাও এক্স ধরতে পারি। তাহলে মনে করি এক্সটি বস্তু বিক্রয় করতে হবে। তাহলে তোমরা সবাই খাতা পেন নিয়ে লিখতে শুরু করো। মনে করি এক্সটি, মানে আমি ধরে নিচ্ছি এক্সটি বস্তু বিক্রয় করতে হবে। তাহলে এক্সটাকে বের করতে হবে, সেই জন্য আমি এক্স ধরে নিলাম, বিক্রয় করতে হবে। ওকে, এবার বলেছে যে 12টি বস্তু 60 টাকায়। তাহলে 60 টাকায় বিক্রি করছে কয়টি বস্তু? 12টি বস্তু। তাহলে 12/60 ইন্টু তার ক্ষতি কত হচ্ছে? 25% ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি মানে বিয়োগ, তাহলে 100 মাইনাস 25। ওকে, সমান আমরা কি করলাম, কতগুলি বস্তু আমরা ধরেছি? এক্সটা বস্তু ধরেছি। তাহলে এক্স ডিভাইডেড বাই 100, কারণ যদি বলছি যদি 100টি বস্তু কত টাকায় বিক্রি করলে তবে তার 25% লাভ হবে, আমি এক্স ধরে নিলাম, ইন্টু 100 প্লাস 25, জায়গা নেই বলে নিচে লিখলাম প্লাসটা। তাহলে এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পেরেছ? যদি কেউ বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে বলো। হ্যাঁ, আবার বলছি, আমাকে বলতে চেয়েছে, মানে আমার কেউ বলেছে ওরা যে কতগুলি বস্তু বিক্রয় করতে হবে। তাহলে আমি কতগুলো বস্তুর জায়গায় আমি লিখলাম এক্সটি বস্তু বিক্রয় করতে হবে, মনে মনে ধরে নাও এক্সটি বস্তু। তাহলে 60 টাকায় সে বিক্রয় করেছে কয়টি বস্তু? 12টি বস্তু। তাহলে লিখতে পারি 12/60। তার কত ক্ষতি হয়েছে? 25% ক্ষতি। ক্ষতি মানে আমরা জানি বিয়োগ, ইন্টু 100 মাইনাস 25। ওকে, এটুকু আশা করছি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। সমান, এবার আমি ধরেছি কত? এক্সটি বস্তু। তুমি যদি ওয়াইটি বস্তু ধরতে তাহলে তুমি ওয়াই লিখতে। তাহলে কতকগুলি বস্তু বিক্রয় করলে ক টাকায়? 100 টাকায়। তাহলে x/100 ইন্টু তার কত লাভ হবে? 25% লাভ হবে। 25% লাভ মানে পার্সেন্ট মানে আমরা জানি শতকরা, শতকরা মানে হচ্ছে 100। তাহলে 100 প্লাস 25, ইজি। এটুকু আশা করছি বুঝতে পেরেছো তুমি। এবার ক্যালকুলেশনটাকে যদি আমরা একটুকু সাজিয়ে নিই,
তাহলে 12 ইন্টু 100 থেকে 25 বাদ দিয়ে থাকে 75 ডিভাইডেড বাই 60 সমান এক্স ইন্টু 125, 100 থেকে 25 যোগ করলে 125 ডিভাইডেড বাই 100। চলো কাটাকাটি করো। তাহলে 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দেখো, তাহলে যে এখানে কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করে যদি আমাদের এখানে হয় তাহলে দেখো 5 25 সং 125 ওপরে 5, 4 25 সং 100। ওকে, 4 25 সং 100 4 হলো। এবার 12কে 60 দিয়ে কাটাকাটি করে, দেখো কাটাকাটিটা কিন্তু তোমরা নিজেরাই করতে হবে। হ্যাঁ, কাটাকাটিটা অনেক রকমভাবেই করা হয়। আমার ভাবেই যে তোমাদের করতে হবে এমন কোনো কিন্তু কথা নয়, তোমরা তোমাদের মতো করে কিন্তু কাটাকাটিটা কিন্তু করতে পারবে, অসুবিধা নেই। তাহলে 5 12 60, 5 15 75। তাহলে এখানে তাহলে 5, এখানে 4, তাহলে এখানে যদি আমি আবার কাটাকাটি যদি করি তাহলে কত হবে, এখানে তাহলে এই 5 আর এই 5, 5 15 75 হয়ে গেল। তাহলে উপরে 15, উপরে 5 আর নিচে 4। তাহলে আমি লিখতে পারি যে 15 ইন্টু 4 ডিভাইডেড বাই 5। 4টা কেন হলো, কারণ এটা ভাগের সময় যখন আমরা গুণ করি তখন কিন্তু ওপরে কিন্তু সেটা গুণ হয়ে কিন্তু চলে যায়। তাহলে এখানে কাটাকাটি করো, 3 5 15, 3 4 12। তাহলে এক্স সমান কত হলো, এক্স সমান হচ্ছে 12। তাহলে 12 হচ্ছে উত্তর। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 12। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করছি। প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি এই নিচে আমি কিন্তু এই মাঝখানের একটা পোর্শন করলাম না, কেন, কারণ আমরা প্রত্যেকবারই অঙ্কে করেছি যে ভাগ চিহ্ন হলে গুণ হয়ে উপরে উঠে যায়। তাহলে নিচে 4 আছে আর উপরে 5 আছে, তাহলে আমরা সেটাকে সাজিয়ে নিলাম। 15 ইন্টু 4 ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলাম, 3 5 15, 3 4 12। তাহলে এক্স মানে কতগুলি বস্তু, 12টি বস্তু তাকে বিক্রি করতে হবে 100 টাকায়, তবেই তার কিন্তু 25% লাভ হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। এক ব্যক্তি কিছু সংখ্যক বস্তু ক্রয় করলো মানে কিনলো। মোট বস্তুর 1/3 ভাগ বিক্রয় করলো 14% লাভে, 3/5 ভাগ বিক্রি করলো 17.5% লাভে, এবং বাকি বস্তু বিক্রয় করলো 20% লাভে। তবে ব্যক্তির লাভের মোট শতকরার পরিমাণ কত? তাহলে এই একটা অঙ্ক কিন্তু একটুকু ডিফিকাল্ট টাইপের অঙ্ক, পরীক্ষাতে সচরাচর এটাও দেয় না, কিন্তু এখানে হয়তো দিয়ে দিয়েছে। তো তোমাদের কিন্তু এই অঙ্কটা কিন্তু করতে হবে। তাহলে ধরে নিতে হবে এই যে 3/5 ভাগ বিক্রি করলো 17.5% লাভে, এখানের মধ্যে সব থেকে বেশি ভাগ কোনটা, 3/5 আমরা দেখতে পাচ্ছি, 1/3, 3/5। তাহলে এই 3/5-এর লসাগু করে নাও। তাহলে 3/5-এর লসাগু কত, এখানে লেখো 3 ও 5-এর এলসিএম কত, 15। ওকে, তাহলে এই 15 বেরিয়ে গেল টোটাল ভাগের মধ্যে। তাহলে মোট বস্তু কত বলেছে, মোট বস্তু 1/3 ভাগ, তাহলে 1/3 ইন্টু 15। তাহলে 3 5 15, 5 একে 5। আর তারপরে কত বলেছে, 3/5 ভাগ ইন্টু 15। তাহলে 3 5 15, 3 3 কত হয়, 9। ওকে, তাহলে বাকি বস্তু বলেছে, তাহলে বাকি মানে টোটাল ছিল কত, লসাগু করে কত বেরিয়েছে, 15।
মাইনাস বাকি মনে হচ্ছে বিয়োগ, আর আমার অনুপাত কত বেরোলো 5+9, অনুপাত মানে হচ্ছে যোগ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1। কেন 1 হলো? কারণ 15 - 9 আর 5 হচ্ছে 14, তাহলে 15 থেকে 14 যদি বাদ দিই তাহলে হবে 1। তাহলে বলো এইটুকু কাউরি বুঝতে অসুবিধা আছে? যেটুকু করালাম আমরা, যেটুকু করালাম তার মধ্যে থেকে যদি কাউরি কোনো প্রশ্ন যদি থাকে তাহলে বলতে পারো। কাউরি কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা বস্তু সংখ্যা পেয়ে গেলাম। বস্তু সংখ্যা কি কি পেলাম? একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 9, আর একটা হচ্ছে 1। 1/3 ভাগে বিক্রয় করে তার 14% লাভ হচ্ছে, মানে কয়টি? 5টা বস্তু বিক্রয় করছে। 3/5 ভাগে বিক্রয় করছে, 17.5% লাভ হচ্ছে, কয়টি বস্তু? 9টি। তাহলে বাকি বস্তু, তাহলে বাকি বস্তু মানে 20% যদি লাভে বিক্রয় করতে হয় তাহলে সে একটা বস্তু বিক্রয় করবে। তাহলে আমরা বস্তু সংখ্যাগুলো বের করে নিলাম। ওকে, এবার বস্তু সংখ্যা যদি বের করে নিই তাহলে আমাদের লাভের সাথে সেইগুলোকে গুণ করে নেব, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কীভাবে বের করব? ব্যক্তির মোট লাভ, এটাই আমাদেরকে চেয়েছে যে মোট লাভ বা শতকরার হার কত। তাহলে 5 1/3 ভাগ বিক্রয় করে তার 14% লাভ হয়েছে, কয়টি বস্তু? 5টি বস্তু। তাহলে আমরা লিখতে পারি 5 × 14। ওকে, প্লাস 3/5 ভাগ বিক্রয় করে তার কত পার্সেন্ট লাভ হয়েছে? 17.5% লাভে বিক্রি করেছে 9টি, তাহলে 9 × 17.5। এগুলো সব বন্ধনীর মধ্যে ভরে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাস 20% লাভে বিক্রি করেছে একটি, তাহলে 1 × 20। ওকে, ডিভাইডেড বাই বস্তু সংখ্যাগুলো যোগ 5 + 9 যুক্ত 1। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করে নাও বাড়িতে, তাহলে 5 × 14 = 70, প্লাস 9-এর সাথে 17.5 যদি গুণ করি তাহলে হয় 157.5, প্লাস 20-কে 1 দিয়ে গুণ করলে হয় 20, ডিভাইডেড বাই 9 আর 5 হয় কত? 14, আর 1 হয় 15। তাহলে উপরগুলোকে যোগ করে 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে 247.5 ডিভাইডেড বাই 15। তো এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে কত হবে? এখানে এটাকে যদি তোমরা যদি ভাগ করে নাও তাহলে 16.5%। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। 147.5কে 15 দিয়ে ভাগ করে নেবে, তাহলে 15 দিয়ে যদি ভাগ করে নাও তাহলে উপরের দশমিকটা যদি উঠে যায় তাহলে নিচে একটা শূন্য, তখন 150-কে 247 দিয়ে যদি ভাগ করে নাও, তোমার 24,005কে যদি 75-কে ভাগ করে নাও তাহলে এটা বেরোবে 16.5। ওকে, তাহলে আমাদেরকে এটাই বলেছে। তাহলে মোট শতকরা হার কত? তখন এটা আমরা দশমিকে বেরোবে, মানে তোমাদেরকে যেহেতু শুনে নিতে হবে সেরকমভাবে কিন্তু তোমার ভাগটা কিন্তু করবে। বুঝতে পেরেছ? দেবেন, সন্দীপ, এনি প্রশ্ন যদি থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি দুটি বস্তু বিক্রয় করলো 12 টাকা দরে। সে একটি বস্তুতে 20% লাভ করলো এবং অপর বস্তুতে 20% ক্ষতি করলো। তাহলে বস্তু দুটি বিক্রয়ে তার মোট লাভ বা ক্ষতির শতকরা হার কত? এরকম যদি পরীক্ষায় প্রশ্ন করে তাহলে তোমরা এই প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা শর্টকাট ফর্মুলা বলে দিচ্ছি, ভাবার কোনো প্রয়োজন নেই। যখন দেখবে যে একই সংখ্যা লাভ বলছে আবার ক্ষতি বলছে, তাহলে আমাদের চট করে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে 20 × 20 ডিভাইডেড বাই 100। তাহলে 5 × 20 = 100, 4 × 5 = 20।
তাহলে অ্যান্সার হয়ে গেল 4%। কোনো ভাববার কোনো প্রয়োজন নেই। যখন তোমাদেরকে এরকম প্রশ্ন যখন পরীক্ষায় দেবে যে একই সংখ্যা, হয়তো ধরো 12% লাভ 12% ক্ষতি, 10% লাভ 10% ক্ষতি, তাহলে এরকম প্রশ্ন দেখা মাত্রই পরীক্ষার সময় 10×10 ÷ 100, তাহলে আমাদের এই প্রশ্নে আছে 20% লাভ আর 20% ক্ষতি, মানে 20×20 ÷ 100, তাহলে 12টার কিন্তু কোনো আর মূল্য নেই। ওকে, মানে 12টাকে নিয়ে আর কোনো কিন্তু এই অঙ্কে আর কাজ হবে না। সেজন্যই আমরা কিন্তু এরকম টাইপের অঙ্ক যদি আমরা দেখতে পাই পরীক্ষার সময়, তাহলে তোমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করে দেবে। 20×20 ÷ 100 সমান হচ্ছে 4%। হয়ে গেল। এই অঙ্কগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। একবার থেকে দুবার যদি তোমরা দেখে নাও যে অঙ্কগুলো হয়তো আমি করাচ্ছি, আশা করছি পরীক্ষায় 1 মিনিটও সময় লাগবে না। তোমরা যখন তোমরা প্র্যাকটিস করবে, মানে পরীক্ষাতে তোমরা যখন সেই অঙ্কগুলো পাবে, 1 মিনিটও সময় লাগবে না। জাস্ট তোমাদেরকে একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। অঙ্কের পুরো ফুল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই অঙ্কগুলোই বাড়িতে প্র্যাকটিস করবে, ব্যাস এনাফ। নেক্সট চলো, এটা একটা অন্য ধরনের অঙ্ক। 4 নাম্বার যে অঙ্কটা করব, এক ব্যক্তি দুটি চেয়ার বিক্রয় করে 120 টাকা দরে। তাহলে দুটো চেয়ার সে বিক্রি করছে কত টাকা দরে? 120 টাকা দরে। একটি চেয়ার তার 25% লাভ, অন্যটি 25% ক্ষতি। তাহলে দুটি চেয়ার বিক্রয় করে তার মোট ক্ষতি কত হবে? তাহলে দুটি চেয়ার বিক্রয় করে তার মোট ক্ষতি কত হবে? তাহলে আমরা সেই সূত্রে আমরা দেখেছিলাম যে 25% লাভ মানে কত, আমরা সেটাকে আর নতুন করে বলবো না। লাভ মানে প্লাস, মানে 1/4, আর 25% ক্ষতি মানে কত? মাইনাস 1/4। এটুকুও কিন্তু আমরা কিন্তু সূত্রের সময় কিন্তু দেখে নিয়েছিলাম। তাহলে এবার আমরা লিখবো একদিকে ক্রয় মূল্য মানে সিপি, আর একদিকে লিখবো এসপি। তাহলে অঙ্কটা বলতে চাইছে কি, যে দুটি চেয়ার বিক্রয় করলে, তাহলে দুটো চেয়ারকে বিক্রয় করতে, মানে দুটো চেয়ারকে বিক্রয় এমনভাবে করতে হবে যেন দুটো চেয়ারকে আমি একই দামে যেন বিক্রয় করি, মানে বিক্রয় মূল্যটাকে তোমাকে সমান করতে হবে, মেন কথা। তাহলে এখানে তুমি বুঝে গেলে, তাহলে আমাকে ক্রয় মূল্য নিয়ে আমি এখানে কাজ করব না, আমাকে কিন্তু বিক্রয় মূল্যটাকে নিয়ে কাজ করব, কিন্তু বিক্রয় মূল্যের মান দুটো কিন্তু সমান করব। কারণ কোনো চেয়ার তুমি একটা দামে আর একটা চেয়ার অন্য একটা দামে বিক্রি করতে পারো না, তাই না? তাহলে সেই দুটো চেয়ারকে তুমি একই দামে বিক্রি করবে, সেই অনুপাতে কিন্তু আমরা এই অঙ্কটাকে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু অঙ্কের উত্তরটা কিন্তু মিলবে না। দেখো, প্লাস 1/4 মানে যদি ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে 25% লাভ করেছে, মানে বিক্রয় মূল্য কত হবে? 5 টাকা, 1 টাকা লাভ করেছে। আবার 25% ক্ষতি বলেছে, তাহলে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 3 টাকা। তাহলে দেখো, বিক্রয় মূল্যটা কিন্তু সমান নয়। তাহলে এটাকে যদি আমি সমান করতে চাই, তাহলে কি করতে হবে? 5 আর 3 লসাগু করতে হবে। 5 আর 3 লসাগু কত? 15। তাহলে এই দুটোতে 15 হবে, তাহলে কোন সংখ্যাকে গুণ করতে হবে বলো তো? দেখি কে কেমন বলতে পারে। ওপরে যে সংখ্যাকে গুণ করবে সেই সংখ্যাকেও কিন্তু তোমাকে ক্রয় মূল্যকেও গুণ করতে হবে। তাহলে বলো, দুটো সংখ্যাকে যদি সমান করতে গেলে আমাকে কিভাবে আমি 15 করতে পারি? গণিত 3 আর গণিত 5, তাই তো? এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। তাহলে 3 × 5 = 15, আর এখানেও 3 × 5 = 15। তাহলে উপরে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 4 = 12, আর নিচেকেও যদি 5 দিয়ে গুণ করি, তাহলে ক্রয় মূল্যকেও 5 দিয়ে গুণ করবো, তাহলে 4 × 5 = কত হয়? 20। তা দেখো, বিক্রয় মূল্য কিন্তু সমান হয়ে গেল, কিন্তু ক্রয় মূল্য কত হলো? একটা হলো 12 আর একটা হলো 20। তাহলে এই দুটোকে যোগ করে দাও, তাহলে 20 আর 12 কত হয়? 32, আর 15 15 হয় 30। তার ডিফারেন্স কত হলো? ডিফারেন্স হলো -2 একক।
কেন? কারণ 32 টাকা দিয়ে 32 টাকাতে আমার কেনা দাম, কিন্তু আমি বিক্রি করেছি 30 টাকা, তাহলে আমি নিশ্চয়ই 2 টাকা ক্ষতি করেছি। তো সেই জন্য আমি লিখলাম -2। ওকে, তাহলে এবারে আমরা করতে পারি, তাহলে আমরা কি করতে পারি যে 30 একক, এই যে এক ব্যক্তি দুটি চেয়ার বিক্রয় করে 120 টাকা দরে, একটি চেয়ার তার 25% লাভ, অন্যটি 25% ক্ষতি। তাহলে দুটি চেয়ার বিক্রয় করে তার কত মোট ক্ষতি হবে? তাহলে 120 টাকা দরে কটি চেয়ার বিক্রি করছে? দুটি। তাহলে আমরা লিখতে পারি যে 30 একক, অর্থাৎ আমি এই যে 30টা 32 টাকাতে কিনে 30 টাকা আমার ক্ষতি হয়েছে, তার মানে 30 একক সমান 120 টাকা দরে কটি চেয়ার? দুটি চেয়ার। তাহলে 120 দুগুণে কত হয়? 240। তা 240 ইন্টু 2 ডিভাইডেড বাই 30, যেহেতু 30 টাকা আমার ক্ষতি হয়েছে, 32 টাকা কিনে 30 টাকা ক্ষতি। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, তাহলে এই 0 3 8 কে 24, 8 দুগুণে কত হয়? 8 দুগুণে হয় 16। তাহলে তোমাদের মনে অনেক একটা প্রশ্ন হতে পারে যে স্যার 2 দিয়ে গুণ কেন করলাম? এখানে 2 দিয়ে গুণ করলাম মানে চেয়ার দুটি আছে, যদি 3টে থাকতো তাহলে 3 দিয়ে গুণ করতাম 120-কে। সেই জন্যই কিন্তু কি করেছি, এই ক্ষতিকে দিয়ে কিন্তু আমাদেরকে এখানে বের করতে বলেছে মোট ক্ষতি বলেছে। যদি লাভ বের করতে বলতো তাহলে আমরা 32 একক সমান 120 ইন্টু যা থাকতো সেটাকে নিয়ে আমরা গুণ করতাম। এখানে ক্ষতিটা বলতে চেয়েছে, সেই জন্যই কিন্তু 30 একক কিন্তু লিখেছি, সেই জন্যই 30টাকে আমরা লাস্টে ভাগ করেছি। আমাদের টোটাল উত্তর কত বেরিয়েছে? 16। তাহলে 16 হচ্ছে উত্তর। ওকে, আশা করছি বুঝতে তোমরা পেরেছো। কাউরি কোনো প্রশ্ন আছে? সন্দীপ? ওকে, নেক্সট। এক ব্যক্তি দুটি বস্তু বিক্রয় করলো, দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্য প্রথম বস্তুর ক্রয় মূল্যের সমান। ব্যক্তিটি প্রথম বস্তু 20% লাভে এবং দ্বিতীয় বস্তুটি 10% ক্ষতিতে বিক্রয় করলে তার মোট শতকরা লাভ বা ক্ষতির মান কত? তাহলে এটা আমাদের সেই শতাংশটা একই রকম ভাবে বের করতে হবে। তাহলে প্রথম বস্তু কত বলেছে? প্রথম বস্তু বলেছে 20%, তাহলে 20% মানে আমরা জানি কত? 20% লাভ মানে আমরা কত জানি? প্লাস একটু আগেই করলাম 1/5। 10% ক্ষতি, তাহলে 10% ক্ষতি মানে জানি আমরা -1/10। তাহলে একদিকে সিপি আর একদিকে এসপি। তাহলে 20% লাভ করেছি মানে প্রথম বস্তু যদি 5 টাকা দিয়ে কিনি তাহলে বিক্রি করবো আমরা সেটাকে 6 টাকা। তারপরেরটাকে যদি আমরা 10 টাকা দিয়ে যদি কিনি, আমি যেহেতু লস করেছি তাহলে হবে 9 টাকা। এটুকু আমরা বুঝতে পারলাম। কিন্তু এবার আমরা সমান কোনটাকে করব, এটাই হচ্ছে আমাদের সব থেকে মূল বড় প্রশ্ন। দেখো এখানে বলেছে যে, ভালো করে দেখে নাও, দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্য প্রথম বস্তুর ক্রয় মূল্যের সমান। প্রথম বস্তু 20% লাভে এবং দ্বিতীয় বস্তুটি 10% ক্ষতিতে। তাহলে প্রথম বস্তু 20% লাভ মানে সেটা হয়েছে কত? 6 টাকা। আর দ্বিতীয় বস্তু 10% ক্ষতি মানে দ্বিতীয় বস্তু 10% ক্ষতি মানে সেটা হয়েছে 9 টাকা। ওকে, তাহলে 9 টাকা ক্ষতি হয়েছে বলতে গেলে। তাহলে প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু
এবার এখানে বলেছে যে তার মোট শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদেরকে সমান করতে হবে। তাহলে সমান আমরা কিভাবে করব, এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার। দেখো এখানে যদি আমরা সমান যদি করতে চাই, এখানে 9 আর 6 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, 54। 6 9 54। ওকে, তাহলে এই যে 54, এখানের মধ্যে কোনো সংখ্যা আছে যে 54 আসবে? যদি সমান আমরা করি 5 এবং 10-এর মধ্যে, আসবে 54? না, আসবে না। তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, এখান থেকে আমরা আড়াআড়ি যদি আমরা এটাকে যদি করি, আড়াআড়ি কেন করছি, কারণ প্রথম বস্তুর 5 টাকা সাথে দ্বিতীয় বস্তুর 10% ক্ষতি মানে হচ্ছে 9 টাকা। এটা আমরা ধরতেই পারি, প্রথম বস্তুর 20% লাভের সাথে দ্বিতীয় বস্তুর 10% ক্ষতি। তাহলে এটাকে কিন্তু আমাদেরকে সমান করতে হবে। তাহলে 5 আর 9 লসাগু কত, 5 আর 9 লসাগু হচ্ছে 45। তাহলে 45 যদি হয়, তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 45 হবে, 9 দিয়ে। আর 9কে কত দিয়ে গুণ করলে 45 হবে, 5 দিয়ে। তার মানে ওপরটাকেও 9 দিয়ে গুণ, আবার নিচেরটাকেও কিন্তু 5 দিয়ে গুণ। কেন, কারণ 5 দিয়ে কিন্তু এটা গুণ করেছি। তাহলে এই প্রসেসিংটা বুঝতে পারলে কি করে আমরা এটাকে ক্যালকুলেশন করলাম। তাহলে এটা হবে কত, এখানে হবে 5 9 45 আর 5 10 50। এখানে কত হবে, 6 9 54 আর 5 9 45। দেখো প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তুর, প্রথম বস্তুর ক্রয় মূল্য আর দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্যটা কিন্তু সমান করলাম। এখানে তাই বলেছে, প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু। পরীক্ষায় যদি প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমরা এই জায়গাটাকে ভালোভাবে লক্ষ্য করবে যে দ্বিতীয় বস্তুর ক্রয় বিক্রয় মূল্য প্রথম বস্তুর ক্রয় মূল্যের সমান। তাহলে এখানে দ্বিতীয় বস্তু বিক্রয় মূল্য মানে দ্বিতীয় বস্তুটি 10% ক্ষতি মানে 9 টাকা, আর প্রথম বস্তুর ক্রয় মূল্য মানে 5 টাকা। তাহলে এটাকে সমান করতে হবে। তাহলে আমি সমান করে নিলাম। এবার সে আগের মতো করে নাও। তাহলে 45 আর 55কে যদি যোগ করি তাহলে হবে 95, আর 54কে সাথে 45 যোগ করলে হবে কত হবে, 99। তাহলে আমি 95 টাকা দিয়ে কিনেছি, 99 টাকা দিয়ে বিক্রি করেছি। তাহলে আমার ক টাকা লাভ হয়েছে বলো, 4 টাকা। এই 4 টাকা কিসের উপর লাভ হয়েছে, আমি সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাই 4 ডিভাইডেড বাই 95 ইন্টু কত, 100। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করে নাও তাহলে কত হবে, তাহলে 4 এখানে 100, তাহলে 19 দিয়ে কাটাকাটি করো, 5 19 95 আর 5 20 100, 4 20 হচ্ছে 80 ডিভাইডেড বাই 19। এটাকে যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে 4 পূর্ণ 4/19% হচ্ছে আমার উত্তর। অঙ্কে যেমন বলা থাকবে সেরকম কিন্তু তোমাদেরকে এই সিপি এবং এসপিটাকে সমান করতে হবে। তাহলে আমাদের অঙ্কে প্রথমেই বলে দেওয়া আছে যে প্রথম বস্তুর ক্রয় মূল্য দ্বিতীয় বস্তুর বিক্রয় মূল্যের সমান। সেই জন্যই কিন্তু আমরা এরকমভাবে কিন্তু ওই অঙ্কটা করলাম। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কিন্তু বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, বুঝিয়ে দেন। ওকে, নেক্সট। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে বস্তু বিক্রয় করার কথা বললেও 1000 গ্রামের স্থানে 800 গ্রাম ওজন ব্যবহার করেছেন। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষাতে থাকে এবং একটুকু নাম্বারগুলো চেঞ্জ করে দেয়। তো এরকম টাইপের প্রশ্ন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে কি বলেছে, যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে বস্তু বিক্রয় করার কথা বললেও 1000 গ্রামের স্থানে সে 800 গ্রাম ওজন ব্যবহার করেছে। হয়তো আমরা কোনো একটা জিনিস
কোনো ক্রেতার কাছ থেকে কিনছি, সে কি করছে 800 গ্রাম বাটখারা ওজন করছে 1000 গ্রামের স্থানের পরিবর্তে, তাহলে সে লাভের শতকরা কত করবে। তাহলে এরকম টাইপের যখন প্রশ্ন পড়বে তখন তোমরা কি করবে, একদিকে সিপি আর একদিকে এসপি লিখে দেবে। এটা কিন্তু একটা আলাদা অঙ্ক, ঠিক আছে, অনেক সময় এটা গুলিয়ে দেবে না। তাহলে সিপি সিপি মানে ধরে নেবে যে কত গ্রাম ওজন ব্যবহার করেছে। তাহলে প্রথমে হবে 800 গ্রাম, আর আমি নিচ্ছি কত 1000 গ্রাম, তাহলে বিয়োগ করো কত হবে 200, কতর মধ্যে 800-র মধ্যে, ডিভাইডেড বাই 100, ব্যাস অঙ্ক হয়ে গেল। তা কাটাকাটি করো, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 4 দুগুণে 8, 4 25 সঙ্গে 100, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে 25%। তাহলে এই 25% হচ্ছে উত্তর। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে বস্তু বিক্রয় করার কথা বললেও 1000 গ্রামের স্থানে 800 গ্রাম ওজন ব্যবহার করেছেন, তাহলে তার লাভের শতকরা হার কত, তাহলে তার লাভের শতকরা হার হচ্ছে 25%। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষায় দেয় তাহলে আমাদের কিন্তু এরকমভাবে কিন্তু অঙ্কটা কিন্তু করতে হবে। তাহলে একদিকে তোমরা লিখবে সিপি আর একদিকে লিখবে এসপি। সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত ওজন 800 গ্রাম, বিক্রয় মূল্য 1000 গ্রাম, ডিফারেন্স বের করলে 200 গ্রাম, কতর মধ্যে 800-র মধ্যে, তাহলে 100-র মধ্যে কত, তা সঠিক উত্তর হয়ে যাবে 25%। নেক্সট, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে বস্তু বিক্রয় করার কথা বললেও 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম ওজন ব্যবহার করেছে, তাহলে তার লাভের শতকরা হার কত। তাহলে এটা নিশ্চয়ই সেই একই সেম অঙ্ক, আগেরটার অঙ্কের মতো, এটা আর করছি না, তোমরা বাড়িতে করবে। তাহলে এর উত্তর হবে 33.1/3%। ঠিক আছে, সেম, এখানে কিন্তু অঙ্কটা তোমরা করবে। নেক্সট, এক অসাধু ব্যবসায়ী 40% ক্ষতিতে বস্তু বিক্রয় করার কথা বলেন এবং 1000 গ্রামের বদলে 850 গ্রাম ওজন ব্যবহার করেন, তার শতকরা লাভ কত। তাহলে সেম অঙ্ক, তাই তো, 8-এর অঙ্কটাও সেম, তাহলে 8-এর অঙ্কটাও সেম, তাহলে 8-এর অঙ্কটাও বাড়িতে করবে। 29.7/17, এটাই হচ্ছে উত্তর হবে। তাহলে এই 3টে অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 3টে প্রশ্ন। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে, তখন তোমাদের কিন্তু করতে হবে। ঠিক যেমনভাবে করলাম সেইভাবেই কিন্তু বাড়িতে এটা কিন্তু করার চেষ্টা করবে, আশা করছি উত্তরটা হয়ে যাবে। নেক্সট, এক অসাধু ব্যবসায়ী বস্তু ক্রয় করার সময় নির্ধারিত ওজনের 20% বেশি গ্রহণ করেন। অর্থাৎ এক অসাধু ব্যবসায়ী, অসাধু মানে সে কোনো কিছু বিক্রি করার সময় কারচুপি করে ক্রেতাদের কাছ থেকে, সে কি করছে যে নির্ধারিত ওজনের 20% বেশি গ্রহণ করে এবং বিক্রয়ের সময় 20% কম ওজন ব্যবহার করেন। অর্থাৎ যখন কোনো ব্যক্তির কাছ থেকে সে যখন কোনো জিনিস কেনেন তখন কিন্তু সে 20% বেশি গ্রহণ করে, মানে তার দাড়ি পাল্লাটা হয়তো বেশি করে হয়তো স্যার ওজনের মাপকাঠিতে চাপানো থাকে। আবার সে কি করছে, যখন আমাদেরকে যখন সেই কোনো বস্তুটাকে যখন দিচ্ছে বা আমরা যখন তার কাছ থেকে কোনো কিছু কিনছি তখন সে কিন্তু আমাদেরকে কিন্তু 20% কম ওজন কিন্তু ব্যবহার করে। তিনি ক্রয় মূল্যেই তার বস্তু বিক্রয় করলে তার লাভের শতকরা হার কত। তো
এরকম টাইপের যদি প্রশ্ন দেয় তাহলে আমরা সেই আগের মতোই ব্যবহার করব। তাহলে একদিকে লিখব সিপি আর একদিকে লিখব এসপি। তাহলে সিপি কত, ক্রয় করার সময় সে কত গ্রহণ করছে, 20% বেশি আর 20% কম। তাহলে সিপি হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য মানে এখানে বলেই দিয়েছে 20% কম, তার মানে হচ্ছে 20% কম মানে কত, 20% কম মানে কত বলো, কত হবে, 1000, আর এটা কত হবে 1200। ওকে, আবার বিক্রয় করার সময় 1000 থেকে যদি 200 মানে বাদ দিই তাহলে কত হবে 800, কারণ 800টা কী করে হলো, যদি অনেকের প্রশ্ন থাকে তাহলে 20/100। ওকে, তাহলে 20/100 তাহলে 100, তখন এখানে 200 তাহলে 800, আর এখানে কত হবে, এখানে হবে 1000। তাহলে 800 থেকে 1000 যদি আমরা কাটাকাটি করি বা ডিফারেন্স করি তাহলে কত হবে, তাহলে 3। তাহলে এখানে যে 1 একক, তাহলে 1/2 ইন্টু 100 সমান হচ্ছে কত হবে 50%। তো এটাই হচ্ছে উত্তর। ওকে, তাহলে এটাই কি, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর 50%। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 9 অঙ্কটা, 9 অঙ্কটাও কিন্তু বাড়িতে ভালোভাবে করবে। 9 অঙ্কটাও কিন্তু বাড়িতে ভালোভাবে কিন্তু করবে, তার কারণ 9 অঙ্কটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। সন্দীপ শুনতে পাচ্ছ? সন্দীপ, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে এখানটাতে, কাটা কাটা আসছে কথাগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার এখান থেকে কিন্তু ক্লিয়ার, ঠিক আছে, তোমাদের নেটওয়ার্কিং একটা ঠিক করে নিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বেশ, চলো 10 অঙ্কটা করি। 10 অঙ্কটা করা যাক। ছটি দ্রব্য ক্রয় করলে যদি দুটি দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তবে ছাড়ের শতকরার পরিমাণ কত। এরকম টাইপের যদি অঙ্ক দেখবে তাহলে আমাদেরকে কি লিখতে হবে, 2/6 যুক্ত 2 ইন্টু 100। ব্যাস, অঙ্ক হয়ে গেল। 2/8 ইন্টু 100, 4 দুগুণে 8, 4 25 সঙ্গে 100, তোমার টোটাল উত্তর কত হবে 25%। তাহলে এরকম উত্তর যদি, এরকম প্রশ্ন যদি দেয় তাহলে কয়টি দ্রব্য, দুটি দ্রব্য, কয়টিকে ক্রয় করতে হবে 6টি, তার সাথে দুটিকে অ্যাড করে দিলে তাহলে 2/8 ইন্টু 100, তাহলে 4 দুগুণে 8, 4 25 সঙ্গে 100, মানে 25% হচ্ছে উত্তর। ব্যাস হয়ে গেল। নেক্সট, কোনো বস্তুর ধার্য মূল্য কি বলছে দেখো, কোনো বস্তুর ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা, দোকানদার 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। এই ধার্য মূল্য আর বিক্রয় মূল্য, এক্ষেত্রে যদি প্রশ্ন পড়ে তখন তোমরা সবসময় একটা কথা মনে করবে, ধার্য মূল্য যেখানে থাকবে সেখানে 15% লাভ মানে 100 থেকে 15 মাইনাস, মানে বিপরীতটা কিন্তু এখানে প্রযোজ্য। ধার্য মূল্যের জায়গাতে সেখানে কিন্তু কখনোই লাভ কিন্তু হবে না। তাহলে 1250 ইন্টু 100 মাইনাস 15,
ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে আমার রুলস। তাহলে কত হবে? 1250 ইন্টু 85 ডিভাইডেড বাই 100। এই শূন্য কেটে দিলাম। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে কত হবে? 1062.50। তাহলে এটাই হচ্ছে উত্তর, 1062.50। তাহলে 1062.50, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার উত্তর। কোনো বস্তু ধার্য মূল্য 1250 টাকা, দোকানদার 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কি হবে? তাহলে 1250 ইন্টু 100 মাইনাস 15 ডিভাইডেড বাই 100 সমান 1250 ইন্টু 85 ডিভাইডেড বাই 100। উপরের শূন্য নিচের শূন্য কেটে দিলাম। তে 125কে 85 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, এবং তার সাথে 10 ভাগ করে দাও, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে 1062.50 হচ্ছে এর উত্তর। ওকে, নেক্সট প্রশ্নটাও সেই একই রকম। কোনো বস্তুর ওপর 6.1/4% ছাড় দিলে, তাহলে 6.1/4% ছাড় মানে সেটাকে আমরা পূর্ণ ভেঙে নিই। তাহলে 6.1/4, তাহলে 4 ছক 24, 25/4। ওকে, 25/4 ইন্টু 100, তাহলে 25/4 ডিভাইডেড বাই 100। তাহলে কত হবে? 4 25 100, 4 4 16 মানে 1/16। এরকম তোমাদের কিন্তু আগে কিন্তু আমি বের করে দিয়েছি। তাহলে এখানে বলেছে যে কোনো বস্তুর ওপর ছাড় দিলে, ছাড় দিলে হচ্ছে মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস মানে এমপি আর সেলিং প্রাইস মানে এসপি। তাহলে মার্ক প্রাইস কত? 16, আর সেলিং প্রাইস মানে 16 থেকে -1, যেহেতু এখানে বলেছে ছাড় দিলে, তাহলে কত হবে? 15। তাহলে ক টাকা ছাড় দিচ্ছে? 1 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 15 একক মানে এখানে বলে দিয়েছে কত? 780। তাহলে একে কত? তাহলে 780 ডিভাইডেড বাই 15, আর আমার দাম ছিল কত? 16 টাকা। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে বেরিয়ে যাবে 832। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, এরকম অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু করা যায়। তাহলে হয়ে গেল, এই অঙ্কটাও কিন্তু আমরা করে নিলাম। তাহলে 832 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 13 দাগের প্রশ্ন, 15% এবং 25% ছাড়ের সম্মিলিত ছাড় কত হবে? তাহলে এরকম যদি প্রশ্ন দেয় তাহলে একটা সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি, সেই সূত্রে তোমরা অঙ্কটাকে বসিয়ে দেবে, উত্তরটা কিন্তু হয়ে যাবে। দেখো, X% এবং Y% ছাড়ের সম্মিলিত ছাড় হয়, ছাড়ের সম্মিলিত ছাড় হয়, X% এবং Y% ছাড়ের সম্মিলিত ছাড় হয় X প্লাস ওয়াই ডিভাইডেড বাই X প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। নিচে কিন্তু এটা দাগ নয়, হ্যাঁ ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, নিচে কিন্তু এটা দাগ নয়। তাহলে এটাই হচ্ছে আমার ছাড়ের শতাংশের সূত্র। এটাকে কিন্তু বাড়িতে ভালো করে কিন্তু মনে রাখবে এই কোশ্চেনটা। তাহলে এবার যদি উত্তরে যদি আমি বসিয়ে দিই
তাহলে হয়ে যাবে। তাহলে এখানে এক্স মানে বলেছি 15%, আর এখানে ওয়াই মানে বলেছি 25%। তাহলে বসিয়ে দাও। তাহলে 15 প্লাস 25 মাইনাস 15 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। তাহলে 15 থেকে 25 যদি যোগ করি তাহলে কত হবে? 40। কে তাহলে 4 25 সঙ্গে 100। তাহলে 15কে 4 দিয়ে ভাগ করলে হবে কত? 3.75। তাহলে 40 থেকে 3.75 যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে 36.25%। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। দেখো কত শর্টে কিন্তু আমরা এই অঙ্কটা করে নিলাম। এরকম যদি প্রশ্ন যদি পরীক্ষায় থাকে তাহলে তোমরা এই সূত্রটা প্রয়োগ করে নেবে পরীক্ষার সময়। x% এবং y% ছাড়ের সম্মিলিত ছাড় x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। তখন এখানে x মানে 15, y মানে 25। এবারে সেই সূত্র অনুযায়ী তোমরা বসিয়ে দিলে, কাটাকাটি করলে, বিয়োগ করলে উত্তরটা কিন্তু বেরিয়ে গেল। বলো, আজকে আমাদের 13টার মতোই অঙ্ক থাকুক। নেক্সট দিন আমরা প্রফিট এবং লস পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে নেব। ওকে, আর বেশি অঙ্ক নেই যেহেতু আজকের ওয়েদার খুব খারাপ। তো 13টার মতো আজকে আমরা অঙ্ক করলাম প্রফিট লস 4 নাম্বার পার্ট। যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারোনি সেই অঙ্কগুলো আবার নেক্সট দিন আবার বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। এই অঙ্কগুলোই তোমরা বাড়িতে কিন্তু একটুকু ভালোভাবে প্র্যাকটিস করো। সন্দীপ, যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। না না, প্রশ্ন কিছু না, এগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি হবে। হ্যাঁ বলো বলো। প্র্যাকটিস করলেই হবে, বাড়িতে রিভাইজ করতে হবে, এটাই তো ব্যাপার। কিন্তু এখনো কিছু কিছু হয়তো বুঝতে পারছি না, ওগুলো আর একবার করে দেখতে হবে। হ্যাঁ, আর একবার করে বাড়িতে দেখবে। আর অঙ্কগুলো কি খুব কঠিনভাবে করাচ্ছি? ঠিকই আছে তো নাকি? শর্টকাটে একদম পুরোপুরিভাবে? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, মানে বাড়িতে যদি এই অঙ্কগুলোকেই যদি একবার দুবার দেখো, আশা করছি, আমার মনে হয় যতটা ভাবে আমি বলছি, তোমাদের কঠিন লাগবে না। তোমাদের কঠিন লাগবে না, কারণ এই অঙ্কগুলো একদম পুরো ইজি, মানে একদম শর্টকাট মতোই আমি করাচ্ছি তোমাদেরকে। আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু একদম বোঝানো হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এর জন্যই তোমাদেরকে কোর্সটা নিতে বলা। তো আশা করছি এরকমভাবে যদি পুরোটা সিলেবাস যদি কভার করতে পারি তাহলে রেলের গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, যাই প্রশ্ন পরীক্ষায় দেখ না কেন, তোমরা কিন্তু সহজেই কিন্তু পরীক্ষাতে কিন্তু নামিয়ে দেবে। ঠিক আছে, আমরা টার্গেট রেখেছি যাতে 25টা অঙ্ক, 25টার অঙ্কের মধ্যে যাতে আমরা পুরোপুরি 20টা 17টা 15টা যেন অঙ্ক আমরা করে আসতে পারি। এটাই তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আমরা একদম পুরো 25টা অঙ্কই যে পরীক্ষাতে করে আসবো এমন কোনো মানে কেউই আমাদেরকে দেয়নি। যেন আমরা 15টা অঙ্ক যেন আমরা পরীক্ষাতে কারেক্ট করে আসতে পারি। আর 15টা অঙ্ক তোমাদেরকে আমি বলেছি যে খুব যে আমরা একদম কঠিন কঠিন পার্টের অঙ্কগুলো করবো তা নয়। আর বিশেষ করে আমরা অ্যারিথমেটিক পার্টটা পুরোটাই করব। বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি যদি কাউরির যদি অসুবিধা হয়, অনেকেরই অসুবিধা হবে, সবাই হয়তো অ্যাডভান্স ওইগুলো হয়তো অনেকেই শেখেনি, তো ওইগুলো নিয়ে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে অঙ্কগুলো করিয়ে দেবো পরীক্ষাতে ওইগুলোই ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করছি অঙ্ক এবং রিজনিং থেকে একটা ভালো স্কোর করতে পারবে, এটুকু আমি একদম পুরো দৃঢ় বিশ্বাস। আর বাকি যে সাবজেক্টগুলো তোমাদের আছে আরআরবি গ্রুপ ডির, যেমন ধরো জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, জিকে, এইগুলো আমি একটা তোমাদেরকে পরীক্ষার হয় যেদিন দেখবো যে পরীক্ষার নোটিফিকেশান বেরিয়ে গেল যে পরীক্ষা হতে পারে এই মাসে, তখন তোমাদেরকে একটা ভালো একটা বুক হয়তো আমি আপলোড করে দিলাম। সেখান থেকে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো ভালো কোশ্চেন তোমরা সেখান থেকেও পেয়ে গেলে। তাহলে তোমাদের বাকি
সাবজেক্টগুলোও কিন্তু এখান থেকে কিন্তু কভার হয়ে গেল। এবারে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে নিজেদের মধ্যে। নিজেরা প্র্যাকটিস না করলে সেটা কখনোই হবে না, বলতে গেলে সেটা সবারই তাই। ঠিক আছে, এটুকু নিয়েই আমরা এগিয়ে যাব। তো মোটামুটি আজকের আমরা যে ক্লাস করলাম, আজকের ক্লাসে আমাদের এটুকুই। নেক্সট দিন আমরা আবার প্রফিট এবং লস বাকি যে পার্ট 5, সেই পার্ট 5 আমরা কিন্তু প্র্যাকটিস করব। ওকে, তো থ্যাংক ইউ প্রত্যেককে। গুড নাইট, থ্যাংক ইউ। গুড নাইট।